আসসালামু আলাইকুম। আমরা আজকে আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আংশিক অন্তরকলন আসলে কি এবং আংশিক অন্তরকলন আমরা কিভাবে করব, এই দুইটা টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা যারা ক্লাসটা দেখছো, ক্লাসটা না টেনে শেষ অবধি দেখবে এবং অবশ্যই তোমরা ক্লাসটা যদি ভালো লাগে শেয়ার করবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে আমার ক্লাসটা সবার কাছে পৌঁছাই দিবে। এই প্রত্যাশা রেখে আমরা ক্লাসে যাচ্ছি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে আংশিক অন্তরকলন আসলে কি। ঠিক আছে, আংশিক অন্তরকলন কাকে বলে? দেখো, একাধিক স্বাধীন চলক যুক্ত কোনো অপেক্ষকের অন্যান্য স্বাধীন চলককে স্থির বিবেচনা করে শুধুমাত্র একটি স্বাধীন চলকের এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে অন্তরক সহগ বলা হয়। আর এই অন্তরক সহগ নির্ণয় করার যে গাণিতিক প্রক্রিয়া তাকে আংশিক অন্তরকলন বলা হয়। তাকে কি আংশিক অন্তরকলন বলা হয়? যেমন আমরা যে অঙ্কটা নিয়েছি, এখানে দেখো একটা x1 আর একটা x1 ও x2 দুইটা স্বাধীন চলক আছে। এই দুইটা স্বাধীন চলকের মধ্যে যে কোনো একটাকে, দেখো এটাকে আমরা স্থির বিবেচনা করব ও x2 কে পরিবর্তনশীল বিবেচনা করব। অর্থাৎ একাধিক স্বাধীন চলক থাকলে যে চলকগুলো রয়েছে তাদেরকে আমরা স্থির বিবেচনা করব, শুধুমাত্র যে কোনো একটি চলকের পরিবর্তনশীল বিবেচনা করে আমরা অন্তরকলন করলে তাকে বলা হবে আংশিক অন্তরকলন। আমরা যদি বলি x1, x2, x3, x4, এখানে চারটা স্বাধীন চলক থাকতে পারে। তাহলে এই চারটা স্বাধীন চলকের মধ্যে আমরা যদি কি x1 কে পরিবর্তনশীল বিবেচনা করি, শুধুমাত্র পরিবর্তনশীল বিবেচনা করব শুধুমাত্র x1 কে, x2 স্থির থাকবে, x3 স্থির, x4 ও স্থির। তাহলে আমরা যদি এই তিনটাকে স্থির বিবেচনা করে শুধুমাত্র x1 এর পরিবর্তনশীল বিবেচনা করে অন্তরীকরণ করি, তখন সেটাকে বলা হবে আংশিক অন্তরকলন। আশা করি বিষয়টা বুঝছেন। তাহলে আমরা কি বলেছি? একাধিক স্বাধীন চলক যুক্ত কোনো অপেক্ষকের অন্যান্য চলককে স্থির বিবেচনা করে শুধুমাত্র একটি চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকেই মূলত আংশিক অন্তরক সহগ বলা হয়। আশা করি আপনারা বুঝছেন। এবার আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, আংশিক অন্তরকলন আসলে আমরা কিভাবে করব সে টপিকসটার একটা এক্সাম্পল নিয়েছি, সে অঙ্কটা আপনাদের করাবো। আপনারা ক্লাসটা না টেনে শেষ অবধি দেখবেন। আশা করি আপনারা ফয়েজ ইকোনমিক্স একাডেমির সাথে থাকবেন, তাহলে অবশ্যই আপনারা অর্থনীতিতে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, দেখো তো প্রিয় ছাত্রছাত্রীরা, দেখেন আমরা কি করতেছি। y সমান আমাদের দেওয়া আছে 3x1 স্কয়ার প্লাস x1 x2 স্কয়ার, এই তথ্যটা দেওয়া আছে আমাদের। এখান থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। দেখো আমাকে বলছে এখানে f1 বের করার জন্য, f2 বের করার জন্য, f1 2, f1 1, f2 2, অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। প্রথমে আমরা যদি f1 বের করতে চাই, তাহলে f1 মানে হচ্ছে মূলত f1 দিয়ে বোঝানো হয়েছে এই অপেক্ষককে x1 এর সাপেক্ষে অন্তরীকরণ করো। f1 দিয়ে বোঝানো হয়েছে এই অপেক্ষককে x1 এর সাপেক্ষে কি করো? অন্তরীকরণ করো। তাহলে দেখো ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা x1, f1 মানে হচ্ছে ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা x1। এখানে ডেল্টা কেন বসাইছি? আমরা জানি আংশিক অন্তরকলনের চিহ্ন হিসেবে সবসময় ডেল্টা বসে, আর সাধারণ অন্তরকলনের চিহ্ন হিসেবে সবসময় ডি বসে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডেল্টা বসাবো। এবার আসুন ডেল্টা x1, আমরা কাকে করব অন্তরকলন? 3x1 স্কয়ার প্লাস x1 x2 স্কয়ার, এই তথ্যকে আমরা অন্তরকলন করব। ঠিক আছে, এবার আসো অন্তরকলন করলে আমরা জানি পাওয়ার x1 এর সাপেক্ষে অন্তরকলন করব। তাহলে এখানেও x1 আছে, এখানেও x1 আছে, দুটো অংশে অন্তরকলন হবে। পাওয়ার যাই থাকুক না কেন, পাওয়ারটা সহগের সাথে গুণ হবে, 3 × 6 x1। ওকে, এই হচ্ছে বিষয়। প্লাস এখন আমরা এখানে কি করব স্যার? এখানে করব প্লাস x2 স্কয়ার। এখন তোমরা বলতে পারতে স্যার এখানে আপনি পাওয়ারটা সহগের সাথে গুণ করেছেন, কিন্তু এখানে পাওয়ারটা সহগের সাথে কেন গুণ করেন নাই? এটা কি সমস্যা? তাহলে এটার সমস্যা হচ্ছে, দেখো আমরা কার সাপেক্ষে অন্তরকলন করতেছি? x1 এর সাপেক্ষে। তাহলে এখানে x1 আছে আর পাওয়ারটা হচ্ছে x1 এর, তাহলে পাওয়ারটা যার সাপেক্ষে অন্তরকলন করবো না কেন, পাওয়ারটা সহগের সাথে গুণ হবে। তাহলে 3 × 2 কত হবে? 6। পাওয়ার থেকে 1 বিয়োগ হবে x1। এখানে দেখো শুধুমাত্র x1 আছে,
এখানে এই অংশটা হচ্ছে সহগ, এটা যা আছে তা বসে যাবে, কারণ এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 দিয়ে যাকেই গুণ করি না কেন সে পাবে। এক কথায় আংশিক অন্তরকরণের ক্ষেত্রে যে চলকের সাপেক্ষে অন্তরকরণ করব সেটা ছাড়া অন্য কিছু আমরা সহগ হিসেবে বিবেচনা করব। এই কনসেপ্টটা মাথায় রাখলে আংশিক অন্তরকরণ একদম সহজ, বুঝতে পারছো তো? কি ঠিক আছে? এখন আমরা দেখাচ্ছি কিভাবে এটা F1 এর কাছে আসলে শেষ। এখন আমরা কিভাবে F2 বের করব সে অংশটা একটু দেখাই। F2 দেখো, F2 কিভাবে বের করব? F2 তাহলে আমরা কি লিখবো? ডেল্টা y ডিভাইড বাই ডেল্টা x2। দেখো এখানে আমরা কি লিখছিলাম? x1, এখানে আমরা কি লিখবো এখন? x2। এর অর্থ F2 হচ্ছে x2 এর সাপেক্ষে অন্তরীকরণ করা, মূলত x2 এর সাপেক্ষে কি করা? অন্তরীকরণ করা, ঠিক আছে? তাহলে ডেল্টা ডেল্টা x2, y এর মান কত স্যার? y এর মান হচ্ছে 3x1 স্কয়ার প্লাস x1 x2 স্কয়ার। ওকে, এটা হচ্ছে y এর মান। আমরা এখন করব কার সাপেক্ষে? x2 এর সাপেক্ষে। তাহলে x2 এর সাপেক্ষে করলে দেখা যাচ্ছে আমরা পাবো, এখানে দেখো x2 আছে কিনা? নাই। দেখো এই প্রথম অংশে x2 আছে? নাই। যেহেতু x2 নাই তাহলে এই প্রথম অংশটা 0 হয়ে যাবে, তাহলে এটাকে আমাদের অন্তরকরণ করতে হবে না। তাহলে এখানে x2 আছে, তাহলে আমরা পাবো 2, আমরা কার সাপেক্ষে অন্তরকরণ করব? 2 হিসেবে। তাহলে এখানে দেখো পাওয়ার আছে 2, পাওয়ারটা আমরা বলেছি সহগের সাথে গুণ হবে, এখানে কিছু না থাকলে 1 থাকে, তাহলে 2 অকে 2 x1 x2। এটাই হচ্ছে কার মান? মূলত F2 এর মান। এটাই কার মান? F2 এর মান। আশা করি আপনারা বুঝছেন। তাহলে F2 এর মানও আমরা অলরেডি পেয়ে গেছি, বুঝতে পারছি তো? এখন আমরা F1 এর মান পেয়েছি, F2 এর মান পেয়ে গেছি। এখন আমাকে বলছে আসলে F12 বের করার জন্য। F12, এবার আসেন F12 কিভাবে আমরা বের করব? ডেল্টা ডেল্টা x2 কাকে করব? মূলত আমরা F1 কে কাকে করব? F1 কে। F12 দিয়ে বোঝানো হয় মূলত এই F1 কে 2 এর সাপেক্ষে অন্তরীকরণ করা, F1 কে 2 এর সাপেক্ষে অন্তরীকরণ করা। তাহলে এখানে 1 বলতে আমরা x1 কে বুঝেছি, আর 2 বলতে x2 কে বুঝেছি। তাহলে x2 এর সাপেক্ষে অন্তরীকরণ করব কাকে? F1 কে, ঠিক আছে? আসো এবার আসো আমরা x2 এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কাকে করব? আমরা কাকে করব বলছি? আমরা বলছি যে F1 কে। তাহলে এবার আসো F1 এর মান কোনটা পাইছি আমরা? দেখো 6x1 প্লাস x2 স্কয়ার, এটাই পাইছি। কেমন? বুঝতে পারছো তো? এটাই কার মান পাইছি? F1 এর না, আমরা F1 কে করব। আমরা কাকে করব? F1 কে। দেখো F1 কে করতেছি, F1 এর মান এটা। তাহলে এটা করব কার সাপেক্ষে? x2 এর সাপেক্ষে। দেখো এখানে x2 নাই, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে হবে 2x2, 2x2, শুধু এটাকে অন্তরকরণ করলে 2x2। ওকে, তাহলে এটা হচ্ছে কার মান? F12 এর মান। এটা কার মান? F12 এর মান। এবার আসো আমরা বের করব F11। আমরা বের করব কি? F11, F11 বের করব। আমরা F11 বের করে দেখাচ্ছি কিভাবে F11 এর মান পাই। তাহলে দেখো F11 হচ্ছে ডেল্টা ডেল্টা x1, কাকে বলবো? তাও F1 কে। কাকে করব? F1 কে। কারণ আমরা বলেছিলাম এখানে F11 F1 কে F1 এর সাপেক্ষে করব, ঠিক আছে? ওকে, তাহলে আসো ডেল্টা ডেল্টা x1, F1 এর মান আগের মতো আমরা যেটা পাইছি 6x1 প্লাস x2 স্কয়ার। কার সাপেক্ষে করতেছি? x1 এর সাপেক্ষে। তাহলে এখানে কি x1 আছে? নাই, এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে 6x1 কে অন্তরকরণ করলে 6 পাই, ঠিক আছে? অন্তরকরণের যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো আমাদের ক্লাসের অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তোমরা এটা যদি একটু কম বুঝো সূত্রগুলো সমস্যা থাকলে কমেন্ট বক্সের সূত্রের ক্লাসগুলো দেখে নিবে, আশা করি তোমাদের আর সমস্যা হবে না। এরপর আসো আমরা F22 করব। F22 দেখো আমাদের পরের অঙ্ক কি? F22। তাহলে F22 মানে হচ্ছে ডেল্টা ডেল্টা x2, কাকে করব? F2 কে। ওকে, F2 কে। আসো এবার ডেল্টা ডেল্টা x2, F2 কে সাপেক্ষে অন্তরকরণ করব 6, আমরা F2 এর মান পাইছি কি? 2x1 x2, এটাই পাইছি, ঠিক আছে? এখন করব কার সাপেক্ষে? 2 এর সাপেক্ষে। তাহলে 2 একটা আছে, তাহলে তার সহগ হিসেবে 2x1 আছে, এই 2x1টাই অন্তরকরণের মান। এই যে আমরা অন্তরীকরণটা করেছি, প্রথমে আমরা F1 এর মান বের করেছি, তারপর আমরা F2 এর মান বের করেছি, F12 F11 F22। এভাবে যে অন্তরীকরণটা করেছি এটাই মূলত আংশিক অন্তরকরণ। এই আংশিক অন্তরকরণ করতে গিয়ে আমরা কি করেছি? কোন একটা চলক, দুইটা চলক ছিল আমাদের অঙ্কে, দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলককে আমরা স্থির বিবেচনা করছি, আরেকটি চলককে পরিবর্তনশীল বিবেচনা করে অন্তরক সহগ নির্ণয় করছি। আর এই যে পদ্ধতি করেছি
সেই পদ্ধতিটার নাম হচ্ছে মূলত আংশিক অন্তর্করণ। আশা করি আপনাদের ক্লাসটা যদি আপনি শেষ অবধি দেখেন অবশ্যই আপনার ক্লাসটা ভালো লেগেছে। আপনার বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে, সবার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আপনি যদি আমাদের কাছে এরকম সুন্দর ক্লাস যদি পেতে চান, আমাদের পেজটা, আমাদের আইডিটা ফলো করবেন। আর অফলাইন এবং অনলাইনে আমরা ক্লাস করাই থাকি। যদি আপনাদের ক্লাসটা অফলাইন বা অনলাইনে আপনার সাথে আমাদের সরাসরি আমাদের পুরো বইয়ের ক্লাসগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।